হাই বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন নিউজ ইনফরমেশানে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে ইতিমধ্যে আমি 27টি ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্স অথবা প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ প্রত্যেকটি ক্লাসে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমাদের আপকামিং সমস্ত মেন্স এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স ও আইসিডিএস মেন্স দেবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন লিখন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পুরো ক্লাসটি ফলো করতে থাকো, কিভাবে লিখলাম বা কী লিখলাম সেটি দেখতে থাকো। শুরু করার আগে যে বিষয়টি তোমাদেরকে বলবো, যে সকল বন্ধু আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ও এডুকেশনাল ভিডিওগুলো পেতে। দেখো, প্রথমে যে আমি হেডিংটি দিয়েছি, প্রতিবেদন যেটা লিখেছি তার একটা হেডিং দিয়েছি যে ভারতের উন্নয়নের প্রধান সমস্যা দুর্নীতি। দুর্নীতিকে আমি কোডের মধ্যে রেখেছি কারণ এটিকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি। দেখো, এই আমি যে হেডিংটি দিয়েছি হেডিংয়ের মাধ্যমে কিন্তু যে পাঠক অর্থাৎ যে আমার এই প্রতিবেদনটি দেখছে বা দেখবে সে কিন্তু বুঝতে পারছে যে ভেতরে কি লিখতে চলেছি, সেটা কিন্তু সে একটা স্পষ্ট ধারণা এই হেডিং থেকে সে পেয়ে যাচ্ছে। তাই এমন একটি গুরুত্বপূর্ণ হেডিং তোমরা দেবে যেন তার থেকে একটা স্পষ্ট ধারণা যে পাঠক তোমার প্রতিবেদনটি পড়বে সে যেন বুঝতে পারে। তারপরে যে নিয়ম আছে প্রতিবেদন লেখার, যে নিজস্ব সংবাদদাতা কলকাতা 15ই সেপ্টেম্বর, এটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। তোমরা যে যে তারিখে বা যে স্থান থেকে তোমরা প্রতিবেদনটি তুলে ধরবে সেই স্থানটি তোমরা দিয়ে দেবে। এবার দেখো কি লিখলাম। দুর্নীতি বলতে বোঝায় ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য গৃহীত নীতি ও পদ্ধতির লঙ্ঘন। অর্থাৎ বর্তমান সমাজের মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যে সরকারি নিয়ম বিধিগুলো আছে সেগুলোকে তারা কী করছে না, তারা সেগুলোকে লঙ্ঘন করছে। আর এই জিনিসটি ওই বিষয়টি লঙ্ঘন করার অর্থই কিন্তু দুর্নীতি। অর্থাৎ তোমরা যদি সরকারি নিয়ম বিধি যদি না মানো তাহলে কিন্তু তোমরা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পড়ে যাচ্ছ। এবারে আসছে রাজনৈতিক ও সরকারি মহলে ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার ইত্যাদি বাজে বিষয়গুলো বেড়ে চলেছে, যা বর্তমানে রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যে লাইন দুটি পড়লাম, এই লাইন দুটি তোমাদের ভেঙে বিশ্লেষণ করার তেমন কিছু নেই। তোমরা জানো বর্তমান সমাজে কিন্তু যে বিষয়টি সবচেয়ে ব্যাপকভাবে দেখা দিয়েছে, যে কোনো একটা কাজ করতে গেলেই কিন্তু যে রাজনৈতিক বড় বড় নেতা বলো বা সরকারি বিভিন্ন মানে সমস্ত কিন্তু নেতা বা সরকারি কর্মচারী নয়, কিছু কিছু আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এগুলো করে থাকে। তারা কিন্তু প্রথমেই মানুষের কাছে কোনো একটা কাজ করতে গেলে, ছোট কাজ হোক বড় কাজ হোক, টাকা চেয়ে বসে, অর্থাৎ ঘুষ নেয়। এছাড়াও অনেক কাজ বল প্রয়োগ করে থাকে, ভয় দেখায় মানুষকে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বর্তমান সমাজে ব্যাপকভাবে বেড়ে চলেছে। এর ফলে কি না, সমাজের যে উন্নতি হওয়ার কথা সে উন্নতি কিন্তু সঠিকভাবে হচ্ছে না। পরের লাইনে আমরা আসছি। তাই বিশেষজ্ঞরা জাতীয় জীবনের উন্নয়নের প্রধান অন্তরায় হিসাবে দুর্নীতিকেই চিহ্নিত করছেন। বিশেষজ্ঞ বলতে যারা এইসব জিনিস নিয়ে অ্যানালাইসিস করেন তাদের কথাই বলা হচ্ছে। তারা বলতে যাচ্ছে এই যে সমাজের উন্নতির মেন বাধা হয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটা কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতির জন্যেই কিন্তু সমাজ উন্নত হচ্ছে না। ব্যাপক উন্নয়ন যেমন দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করে, তেমনি ব্যাপক দুর্নীতির ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই যে লাইনটা আমি লিখেছি এটা কী বলতে চেয়েছি তোমরা বুঝতে পারছো? যে যখন তোমরা দেখবে সাধারণ ক্ষেত্রেও তোমরা বললে বুঝতে পারবে, যদি কোনো একটা ব্যক্তি
সে যদি ধীরে ধীরে বা দিনের পর দিন সে যদি বড়লোক হয় বা ভালো ব্যবসা বাণিজ্য বা টাকা সে উপার্জন করতে থাকে, তখন কিন্তু তার পেছনে শত্রু বেড়ে যায়। অর্থাৎ যে দুর্নীতি তার পিছনে দুর্নীতি তাকে তাড়া করে। এটা তোমরা বলতে পারো যে যখনই কেউ একটা উন্নয়ন করে সেখানে কিন্তু দুর্নীতি ঢুকে পড়ে, সে যে কোনো ক্ষেত্রেই হোক, সে ব্যবসা বাণিজ্য বলো, চাকরি বাকরি, সে সব ক্ষেত্রেই এটা কিন্তু হয়ে থাকে। তেমনি ব্যাপক দুর্নীতির ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর এই দুর্নীতি হয় বলেই, এই যে দুর্নীতি ঢুকে পড়ে বলেই কিন্তু যেভাবে উন্নতি হচ্ছিল সেই উন্নতিটা কিন্তু আর হয় না। কারণ তার মধ্যে কি না, দুর্নীতি ঢুকে পড়ে। এই যে লাইন এই লাইনটার মেন জিনিসটি কিন্তু একই, একে অপরের পরিপূরক। এটা আমি লিখেছি যে এই উন্নয়নের ফলেই দুর্নীতি ক্ষেত্র প্রস্তুত হয়, আবার এই দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত হয় বলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই বিষয়টি একই বিষয়, কিন্তু হচ্ছে দুটি লাইন ভেঙে ভেঙে আমি এটা তোমাদের বোঝালাম। ভারতের মতো দেশে বিপুল পরিমাণ অর্থ জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়, কিন্তু কিছু স্বার্থান্বেষী আমলা, রাজনীতিবিদ ও সমাজের আরও কিছু মানুষ এই অর্থকে আত্মসাৎ করে। যেটি এর আগেও আমি বলেছিলাম যে সমস্ত কিন্তু রাজনৈতিক নেতা বা সরকারি কর্মচারী নয়। তোমরা এই জিনিসটা বারবার মাথায় রাখবে যে এখানে কিন্তু সকলের কথা বলা হচ্ছে না। কিছু স্বার্থান্বেষী যারা আমলা বা রাজনীতিবিদ আছে, তারা কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে বিপুল পরিমাণ অর্থ আমাদের অর্থনীতিতে জমা হয় সেটাকে কিন্তু তারা আত্মসাৎ করে। ফার্স্ট যে প্যারাটায় কিন্তু আমি মেন যে দুর্নীতির বিষয়টি কি বা দুর্নীতির ফলে কি কি হচ্ছে এই বিষয়টি কিন্তু প্রথম প্যারাতে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে আসছি আমি সেকেন্ড প্যারার দিকে। দেখো এখানে কি বলছে, 2018 সালে 176টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্তদের তালিকায় ভারতের স্থান ছিল 78তম। 2019-এ ভারতের স্থান হয় 80। দরিদ্র দূরীকরণ ও সামাজিক উন্নয়নের জন্য বেশ অনেকগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প, মিড ডে মিল, জাতীয় খাদ্য সুরক্ষা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ইত্যাদি। এই সকল কর্মসূচির জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ এটাকে আত্মসাৎ করে। দেখো আমি অনেকটাই পড়ে ফেললাম। এর যে মেন জিস্ট যেটা বোঝাতে যাচ্ছে যে সরকার কিন্তু বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন কর্মসূচির জন্য কিন্তু তারা বরাদ্দ করে, কিন্তু এই যে টাকা তারা বরাদ্দ করলে কি হবে, সেই টাকা কিন্তু সঠিকভাবে সঠিক খাতে ব্যয় হয় না। কিছু স্বার্থান্বেষী মানুষ, এর আগেও আমি বলেছি, তারা এই যে অর্থ সরকার বরাদ্দ করে বিভিন্ন খাতে সেখান থেকে তারা টাকা খেয়ে নেয়। অর্থাৎ সঠিকভাবে কিন্তু যে কর্মসূচি গ্রহণ করা হয় সেই কর্মসূচির পিছু কিন্তু টাকা কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছায় না, তাই কি উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর প্রথমে যে বিষয়টি বলা হয়েছিল যে না 2018 সালের সাপেক্ষে এবং 2019 সালের সাপেক্ষে ভারতের স্থান এখন বর্তমানে কেমন আছে, কেমন জায়গায় দাঁড়িয়ে আছে যে দুর্নীতিগ্রস্ত দিক থেকে, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে বা তুলে ধরলাম। এবারে আসছি, দেখো তারপরে কি লিখলাম, যে ধনী ব্যক্তিদের অর্থ সুইস ব্যাংক সহ বিদেশের ব্যাংকগুলিতে গচ্ছিত থাকায় সরকার সেখান থেকে কর পায় না, তাই সঠিকভাবে উন্নয়নও সম্ভব হয় না। দেখো যে কর, অর্থাৎ তোমরা কর বলতে অনেক রকম, যে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে জমির খাজনা, বহু রকম ব্যাপার থাকে। মেন যে টাকাটা এটা কিন্তু আসে বলতে পারো যে ধনী ব্যক্তিদের কাছ থেকে। ধনী ব্যক্তিদের অনেক অর্থ, আর তার ফলে কিন্তু তাদের ইনকাম ট্যাক্স অনেকটা কাটাতে হয়। কিন্তু বর্তমানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যারা অধিক ধনী ব্যক্তি তারা সুইস ব্যাংকে এমনকি বিদেশের ব্যাংকগুলিতে তারা টাকা রাখছে। এর ফলে সরকার কিন্তু তাদের কাছ থেকে সঠিকভাবে কর আদায় করতে পারছে না, ফলে উন্নতি এখানেও বাধাগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতির বাধাগ্রস্ত, উন্নতির যে মেন যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু দুর্নীতি। এবার শেষ প্যারাটায় আমি লিখলাম বা কী লেখার চেষ্টা করলাম সেটাও তোমাদের পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি। দেখো সরকারি খরচ বৃদ্ধি পায় এই দুর্নীতির জন্য। এখানে প্রথম লাইনটা তোমরা যদি ভেঙে হালকা বিশ্লেষণ করি, যে সরকার যখন সাপোজ
একটা পথ ঠিক করার জন্য টাকা দিচ্ছে, এবং সেই টাকা যখন সাধারণ মানুষ বলাটা ভুল, মানে কিছু স্বার্থান্বেষী মানুষ যখন সেই টাকাটা আত্মসাৎ করছে, তখন কিন্তু সেই রাস্তাঘাট ঠিক করার জন্য যে টাকাটা বরাদ্দ করেছিল, সেই টাকাটা সঠিকভাবে কিন্তু রাস্তার পেছনে ব্যয় হচ্ছে না, তার থেকে অনেক অর্থ ওই স্বার্থান্বেষী মানুষগুলো নিয়ে নিচ্ছে। ফলে কি, রাস্তায় যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেই কাজটা কিন্তু হচ্ছে না, ফলে রাস্তা আবার খারাপ হচ্ছে। কম কোয়ালিটির যে পিচ বলো বা যে তোমার যে রাস্তার ওপরে যে মোবিলগুলো দেয়, সেগুলো কিন্তু অনেক কম কোয়ালিটির দেওয়া হচ্ছে, ফলে সে রাস্তা আবার খারাপ হয়ে যাচ্ছে। ফলে সরকারকে কিন্তু ফের ওই রাস্তার খরচ বাবদ ফের টাকা দিতে হচ্ছে। তাহলে সরকারের কিন্তু খরচ বৃদ্ধি পাচ্ছে এই দুর্নীতির ফলেই। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আক্ষেপ করে বলেছিলেন, সরকার উন্নয়নের জন্য 1 টাকা বরাদ্দ করলে তার প্রকৃত সদ্ব্যবহার হয় 16 পয়সা। এটা একটা খুবই ভাইটাল কথা, যেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে গিয়েছিলেন, যে যদি সরকার 1 টাকা কোনো একটা কাজের জন্য বরাদ্দ করে, তার 16 পয়সা মাত্র তার পেছনে খরচ হয়। যেটা আমি এর আগেও বললাম, যে টাকাটা সাপোজ রাস্তার পেছনে খরচ করার কথা, কিন্তু সেটা হয় না, তার অনেক অংশ কম কিন্তু টাকা তারা এই খাতগুলোতে, অর্থাৎ যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয় সেগুলোতে ব্যবহার করে। দুর্নীতি থেকে মুক্তি পেতে প্রয়োজন আইনের অনুশাসন, আধিকারিক ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি শিক্ষিত মানুষকে এগিয়ে আসা। দেখো, এই দুর্নীতি থেকে মুক্তি পেতে সর্বপ্রথম যে বিষয়টি করা দরকার বা প্রয়োজন, সেটা হচ্ছে অনুশাসন, আইনের অনুশাসন, আর আধিকারিক ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা, পাশাপাশি শিক্ষিত মানুষের এগিয়ে আসা। দেখো, শিক্ষিত মানুষ বিষয়টি কিন্তু সব জায়গায় উঠে আসে। শিক্ষিত মানুষ যদি এই সকল দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে কিন্তু দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না। আর যারা জনপ্রতিনিধি বা আধিকারিক আছে, তাদেরকে নিজেদের কাজে স্টিল থাকতে হবে, অর্থাৎ নিজেদের কাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ধরনের বাজে মনোবৃত্তি তাদের মধ্যে আনলে হবে না। এই যে দুর্নীতিকে তারা যেন কখনোই প্রশ্রয় না দেয়, এই বিষয়টি এখানে বলা হয়েছে, তুলে ধরা হয়েছে। যে দেখো, আমি কিন্তু এই 205টি শব্দ সংখ্যার মাধ্যমে খুবই সুন্দর সহজ সরল ভাষায় যে বর্তমানে দুর্নীতি প্রভাব কেমনভাবে বিস্তার লাভ করেছে, বা দুর্নীতির ফলে কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নয়ন কীভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি প্রতিবেদনের সমস্ত সত্য মেনটেন করে তোমরা যদি এইভাবে সহজ সরল ভাষায় প্রতিবেদন লিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই প্রতিবেদন থেকে একটা ভালো নম্বর তুলতে পারবে। ভিডিও শেষ করার আগে যে বিষয়টি তোমাদেরকে বলবো, দেখো, তোমাদের জন্য কিন্তু আমি, যারা বিশেষ করে ICDS মেন্স ও ক্লার্কশিপ মেন্স দেবে, তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমি এইভাবে ভিডিও আপলোড করতে থাকছি বা করে থাকছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিন্তু আমি দিয়েছি, যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। আর তোমরা অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করছো যে কোনোদিন হয়তো ভিডিও দেওয়া হচ্ছে না, দাদা ভিডিও দেওয়া বন্ধ করলে কি না। দেখো, আমি কিন্তু তোমাদের একটা কথা প্রথম থেকেই বলে আসছি, যে তোমাদের পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত তোমাদের পাশে কিন্তু আমি থেকে যাব। হয়তো প্রতিদিন ভিডিও না দিতে পারি, কিন্তু তোমাদের কিন্তু মাঝে মধ্যে কিন্তু এইভাবে ভিডিও যেভাবে আমি দিচ্ছি প্রতিদিন প্রায় দেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে 1-8 দিনের গ্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা কমেন্ট বক্সে যে ধরনের প্রতিবেদন চাচ্ছ, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। হয়তো সব ধরনের প্রতিবেদন দেওয়া এক্ষুনি সম্ভব হচ্ছে না, কিছু কিছু তৈরি করা আছে, আমি দেবো, তোমরা শুধু পাশে থেকে যাও। আর ভিডিও শেষ করার আগে যে বিষয়টি বলবো, যে সকল বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ।